নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় সের্গেই আইজেনস্টাইন। ছাত্রাবস্থায় আমার এক বন্ধু সের্গেই আইজেনস্টাইন নামটি নিয়ে বলতেন, সে রেগেই আইজেনস্টাইন। ব্যাপারটা আমার আজও মনে আছে। সের্গেই আইজেনস্টাইন সম্বন্ধে বলার আগে আমাদের জানতে হবে যে তৎকালীন সোভিয়েতের রাশিয়ার প্রেক্ষাপটটা কি ছিল। 1917 সালে রাশিয়াতে বিপ্লব হয় এবং জনগণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে লেনিন ক্ষমতায় আসে, জার তন্ত্রের পতন হয়। লেনিন ক্ষমতায় আসার পরেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন, সেটি হলো অফ অল দ্য আর্টস দ্য সিনেমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ সমস্ত শিল্পের মধ্যে সিনেমা সবথেকে গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। কেন তিনি বলেছিলেন এই কথা? তিনি বলেছিলেন এই কারণেই যে সোভিয়েত যুক্তরাষ্ট্র যেহেতু একটি বৃহৎ দেশ, তাই দেশের প্রত্যন্ত প্রান্তে রাষ্ট্রের মতাদর্শকে ছড়িয়ে দিতে গেলে সিনেমাই সব থেকে উপযুক্ত মাধ্যম হতে পারে বলে তার ধারণা ছিল। সেই রাষ্ট্রের মতাদর্শগুলি কি ছিল? রাষ্ট্র মনে করত, সোভিয়েত সমাজতন্ত্র মনে করত যে সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান সরকার দেবে এবং তারই সঙ্গে সঙ্গে সকল মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, নাবিক, মেহনতি মানুষকে সরকার দেখবে। সেই উদ্দেশ্যেই তিনি ছবি করতে বলেন ফিল্ম মেকারদের এবং এও বলেন যে এই ধরনের ছবি করলে তাদেরকে প্রভূত সাহায্য করা হবে। এবং সেই ঘোষণা শুনে আইজেনস্টাইন, পুদবকিন, জিগাভেরতভ, দবজেনকো প্রমুখ ফিল্ম মেকাররা ছবি করতে এগিয়ে আসেন। এখন আইজেনস্টাইন শুধু তো একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, তিনি চলচ্চিত্রের তাত্ত্বিকও ছিলেন। তিনি একটি চলচ্চিত্র তত্ত্বের জন্ম দিয়েছিলেন, তার নাম মন্তাজ থিওরি বা মন্তাজ তত্ত্ব। তার প্রথম ছবি স্ট্রাইক 1924 সালে। সেই ছবিতে আমরা দেখলাম যে প্রথম দিকের একটি দৃশ্যে ধর্মঘটী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে এবং কারখানার মালিক লেবু নেংড়ানোর যন্ত্র ঘোরাচ্ছেন। পরে আরেকটি দৃশ্যে দেখা গেল যে ধর্মঘটী শ্রমিকদেরকে মেরে ফেলা হচ্ছে, পাশাপাশি ষাঁড় জবাইয়ের দৃশ্য দেখানো হলো। এখানে মন্তাজ একটা তুলনার শিল্প হিসেবে ব্যবহার করেছেন আইজেনস্টাইন। এর পরবর্তীকালে তিনি আরেকটি ছবি করেন, যেটি চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি বলে আমার মনে হয়। সেই ছবিটির নাম ব্যাটেলশিপ পোটেমকিন বা যুদ্ধজাহাজ পোটেমকিন। সেই ছবিটি তিনি করেন 1925 সালে, যার শতবর্ষ অতিক্রান্ত হয়েছে। এই ছবিতে তিনি যেভাবে মন্তাজ তত্ত্বের প্রয়োগ ঘটালেন এবং তা এক কথায় অভূতপূর্ব। তার কারণ ছবিটি শুরু হয়েছিল একটি ঘটনার মাধ্যমে, সেটি হচ্ছে যে 1905 সালে রাশিয়াতে নৌবিদ্রোহ হয় এবং সেই নৌবিদ্রোহে রাশিয়ার নাবিকরা পরাজয় বরণ করে। কিন্তু এই ছবিতে, অর্থাৎ ব্যাটেলশিপ পোটেমকিন ছবিতে আমরা দেখতে পাই যে রাশিয়ার নাবিকরা জয়লাভ করে। এই প্রসঙ্গে সমালোচকরা আইজেনস্টাইনকে জিজ্ঞেস করেন, আপনি তাহলে এরকম ঘটনা ঘটালেন, দেখালেন কেন? যে আসলে সত্যি সত্যি তো 1905 সালে রাশিয়ায় নৌবিদ্রোহ হয়েছিল এবং সেই নৌবিদ্রোহে নাবিকরা পরাজয় বরণ করেছিল। আপনি আপনার ছবিতে নাবিকদের জয়যুক্ত দেখালেন কেন? তিনি তার উত্তরে বলেছিলেন যে দেখুন, আমি একটা সম্ভাব্য বিকল্প কি হতে পারে সেটাই দেখেছিলাম। অর্থাৎ তিনি খুব কায়দা করে মূল প্রশ্নটিকে এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি যদি তা না দেখাতেন তাহলে তাকে আর পরবর্তীকালে ছবি করতে দেওয়া হতো না। এখন ছবির শুরুতে দেখা যাচ্ছে যে যুদ্ধজাহাজ পোটেমকিন মাঝ সমুদ্রে ভাসছে এবং সেখানে নাবিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। সেই অসন্তোষ কি কারণে? যে তাদেরকে খারাপ খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ পচা মাংস দেওয়া হচ্ছে। তাই একদল নাবিক খাবার খেতে অস্বীকার করে এবং তৎক্ষণাৎ জাহাজের ক্যাপ্টেন এই বিদ্রোহের খবর পেয়ে তিনি সমস্ত লোকজনকে জাহাজে ডেকে আসতে বলেন। জাহাজে মূলত তিন ধরনের লোকজন থাকতেন।
একদল হচ্ছে অফিসিয়ালস, আর একদল হচ্ছে নাবিক, আর একদল হচ্ছে সেন্ট্রি। এখন এই তিন ধরনের মানুষকেই জাহাজে ডেকে আসতে বলেন ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন নিজেও আসেন, এবং ক্যাপ্টেন সানচিদের বলেন যে যারা বিদ্রোহী নাবিক তাদেরকে টার্পোলিন দিয়ে আলাদা করে দাও, এবং আমরা এখন মাঝ সমুদ্রে আছি, তোমরা গুলি করে তাদেরকে মেরে ফেলো, মাঝ সমুদ্রে তাদের লাশ ফেলে দেওয়া হবে, কেউ জানতেও পারবে না। এরকম যখন একটা টান টান উত্তেজনার পরিস্থিতি, সেই সময় নাবিকদের মধ্যে জনৈক নাবিক ভাকিলিনচুক যখন তাদের দিকে সেন্ট্রিরা বন্দুক তাক করে বা গুলি ছুটতে উদ্যত, তখন তিনি রিয়াক্ট করেন এবং বলেন যে উই আর অল ব্রাদার্স, আমরা সকলেই এই জাহাজের কর্মচারী, আমরা একটা ন্যায্য কারণ নিয়ে আন্দোলন করছি, তাই আপনারাও আমাদের সঙ্গে থাকুন। এই কথা বলা মাত্র সেন্ট্রিরা বন্দুক নামিয়ে রাখে এবং পুরো জাহাজটা নাবিকরা ক্যাপচার করে ফেলে এবং অনেক অফিসারকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেয়। এরকম সময় ধস্তাধস্তির সময় ভাকিলিনচুকের সাথে ধস্তাধস্তির সময় ভাকিলিনচুক মারা যায় গুলি খেয়ে, এবং তারপরে পুরো জাহাজটাই বিদ্রোহী নাবিকদের দখলে চলে আসে। এবং তারা যখন ওডেসা বন্দরে আসে জাহাজটা নিয়ে, এবং তারা ভাকিলিনচুকের মৃতদেহ ওডেসা বন্দরে নামায়, এবং সে মৃতদেহের সামনে একটা প্ল্যাকার্ডে লেখা থাকে যে একটি মানুষ যে একটু ভালো খাবারের জন্য আন্দোলন করতে যে মারা গেছে। এবং ওডেসা বন্দরে এই ঘটনা খবর ছড়িয়ে পড়ার পরে আমরা দেখতে পাই অসংখ্য সাধারণ মানুষ, বিভিন্ন ধরনের সাধারণ মানুষ, তারা ওডেসা বন্দরে ভিড় জমাতে শুরু করে, খাদ্য এবং পানীয় ব্যাটেলশিপ পোটেমকিনে দেওয়ার জন্য আসে, এবং ভাকিলিনচুকের মৃতদেহকে শ্রদ্ধা জানাতেও আসে। এখন এরকম যখন পরিস্থিতি, তখন অত্যন্ত আনন্দমুখর একটা পরিস্থিতি চলছে ব্যাটেলশিপ ওডেসা স্টেপ সিকোয়েন্সে। সেই সময় ওডেসা স্টেপ সিকোয়েন্স ধরে আস্তে আস্তে নামতে থাকে সশস্ত্র কসাক সেনার দল, এবং তারা গুলি চালাতে চালাতে নামতে থাকে, এবং একটা ম্যাসাকার হয়, অনেক মানুষ মারা যান, অনেক মানুষ আহত হন, এবং এই নাবিকরা যারা জাহাজে ছিলেন তারা এই ঘটনার ফলে হতচকিত হয়ে যায়, এবং তারা তাদের সম্বিত ফেরার পর তারা কামান থেকে জাহাজ থেকে কামানের গোলা বর্ষণ করে, এবং ওড়িশা বন্দরে থাকা অপেরা হাউস, বড় বড় বিল্ডিং, পাথরের সিংহের মূর্তি সমস্ত ভেঙে খান খান হয়ে যায়। তারপরে জাহাজটি আবার মাঝ সমুদ্রে ভেসতে থাকে, এবং দূরে একটি জাহাজ দেখা যায়। প্রথমে তারা ভাবে এটি শত্রুপক্ষের জাহাজ, কিন্তু পরে দেখলো তারা যখন ফুল স্টিমে এগিয়ে যায়, তখন তারা বুঝতে পারলো যে না, এটি শত্রুপক্ষের জাহাজ নয়, এটি মিত্রপক্ষের জাহাজ। তখন হুররে বলে ছবিটি শেষ হয়ে যায়। এখন এই ছবি চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি, আমি আগেই বলেছি। তার সাথে সাথে যে মন্তাজ থিওরির যে প্রয়োগ, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই ছবিতে দেখা গেছে। আমরা মনে করব, আমরা জানবো যে এখানে ঋত্বিক মন্তাজের ব্যবহার করা হয়েছে ওডিশা সিকোয়েন্সে, কিন্তু আমরা দেখলাম চলচ্চিত্রের ইতিহাসে বা দৃশ্যের ইতিহাসে গণহত্যার একটি দৃশ্য। এইভাবে আইজেনস্টাইন ব্যাটেলশিপ পোটেমকিন ছবি করার পরে আরো বিপ্লবের 10 বছর পূর্তি উপলক্ষে আরেকটি ছবি করেন, 1900 অক্টোবর বলে একটি ছবি করেন। সেই ছবিতে অনেক লোকজনকে নিয়ে, আইজেনস্টাইন আসলে খুব ছোট করে ছবি করতে ভালোবাসতেন না, অনেক লোকজনকে নিয়ে খুব বড় ভাবে, মানে লার্জ স্কেলে ছবি করতে ভালোবাসতেন। যেমন ব্যাটেলশিপ পোটেমকিনেও আমরা দেখেছি যে কোনো ব্যক্তি নায়ক ছিল না, মাসই ছিল এখানকার নায়ক, বা মাস ছিল, অর্থাৎ জনগণই এখানকার নায়ক। তেমনি অক্টোবরের বিপ্লবের যে ঘটনা অবলম্বনে যে ছবি ঘটছিল, সেখানে ছবি হয়ে যাওয়ার পরে জারেদের প্রাসাদের জনৈক কর্মচারীকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে কেমন হলো শুটিং। তখন তিনি বলেছিলেন যে আগের বারে যখন ওনারা শুটিং করতে এসেছিলেন তখন জারেদের প্রাসাদ ভেঙে ফেলেছিল, এবং
আরো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এবারে যখন ওনারা এলেন তখন জারেদের প্রাসাদ তো ভেঙে ফেললেনই, তার সাথে সাথে অনেক কিছু দামি দামি জিনিসও ভেঙে ফেললেন, নিয়ে চলে গেলেন। এবং তার সাথে সাথে যেটা হলো সেটা হলো যে জারেদের সেলারে যে দামি মদ ছিল সেগুলো তারা খেয়ে ফেললেন। এরকম ভাবে ছবি করতে করতে ওল্ড অ্যান্ড নিউ বলে আরেকটা ছবি করেন তিনি। সেই ছবিতে একজন ব্যক্তি নায়িকাকে দেখানো হয় এবং সেই ব্যক্তি নায়িকাকে দেখানোর পরে আইজেনস্টাইনকে বলা হয় যে আপনাকে আর ছবি করতে দেওয়া হবে না, তার কারণ আপনি একজন নায়িকাকে দেখিয়েছেন ছবিতে মধ্যে, ওল্ড অ্যান্ড নিউ ছবিতে। সেই নায়িকা দেখানো মানেই আসলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে দেখানো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে দেখানো মানেই আসলে সম্পত্তির অধিকার, এবং সম্পত্তির অধিকারকে দেখানো মানেই সমাজতন্ত্রের মূল আদর্শ থেকে সরে যাওয়া। অতএব আপনাকে আর ছবি করতে দেওয়া হবে না। অর্থাৎ আইজেনস্টাইনের মতো এত বড় ফিল্ম মেকার সারা জীবনে মাত্র 8টি ছবি করেছেন, এটা ভাবাই যায় না। আমার মনে পড়ছে এই মুহূর্তে আরো দুজন ফিল্ম মেকারের কথা যারা এরকম 8টি করে ছবি করেছেন। তাদের মধ্যে একজনের নাম ঋত্বিক কুমার ঘটক, আরেকজনের নাম হচ্ছে আন্দ্রে তারকভস্কি। আইজেনস্টাইন এরপরে ছবি করেননি, তিনি এরপরে যেটা করতে শুরু করলেন সেটা হচ্ছে যে চলচ্চিত্র শিক্ষাদানের উদ্দেশ্যে ফিল্ম স্কুলে যোগদান করলেন। এবং জানিয়ে রাখি যে মস্কোতেই প্রথম ফিল্ম স্কুল স্থাপিত হয়েছিল। আইনস্টাইন যে ফিল্ম স্কুলের ক্লাসে এলেন, সেই ক্লাসের চারদিকে দেওয়ালে আয়না দিয়ে মরা এবং অনেকগুলো আইনস্টাইন সেখানে দেখা যাচ্ছিল। আইনস্টাইন সেটা বলছিল না যে দেখুন, একই সাথে আপনারা আমাকে অনেক ভাবে দেখবেন, কখনো চলচ্চিত্র পরিচালক হিসেবে দেখতে পারেন, চলচ্চিত্রের তাত্ত্বিক হিসেবে দেখতে পারেন, অনেক ভাষাবিদ হিসেবে দেখতে পারেন। এইভাবেই আইনস্টাইন শিক্ষাদান করতে শুরু করেছে। আইনস্টাইন যখন ছবি করছিলেন না তখন এভাবে তিনি তার জীবন অতিবাহিত করছিলেন। এরপরে বলা যেতে পারে সোভিয়েত যুক্তরাষ্ট্রে এই ধরনের যে ছবি তৈরি পরপর হচ্ছিল, তারপরে সেগুলো আস্তে আস্তে বলা যেতে পারে যে অনেকেই এই ধরনের ছবি তৈরি করছিলেন যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ব্যক্তিকে নায়ক হিসেবে দেখানো হচ্ছিল। সেইগুলো যখন আস্তে আস্তে স্তীমিত হয়ে গেল, হ্যাঁ, তখন সোভিয়েত যুক্তরাষ্ট্র অনেক পরে মিখাইল গর্বাচেভের আমলে সোভিয়েত যুক্তরাষ্ট্র ভেঙে গেল। তার কারণ হচ্ছে যে সোভিয়েত সমাজতন্ত্রের যারা শাসক বা তারা বলেছিলেন যে সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান দেবে সরকার, শ্রমিক, কৃষক, নাবিকদের কথা ভাববে সরকার, আপনারা সাধারণ মানুষ যারা যা কাজ করবেন আপনারা সেই পারিশ্রমিক কাজের যে মূল্য সেটা সরকারকে দিয়ে দেবেন, সরকার আপনাদের বেঁচে থাকার জন্য মিনিমাম একটা কিছু দেবে। এইভাবেই সোভিয়েত সমাজতন্ত্র চলছিল। সোভিয়েত সমাজতন্ত্র যখন পতন হলো তখন দেখা গেল যে সোভিয়েত সমাজতন্ত্রের শেষ যে কর্ণধার মিখাইল গর্বাচভ, তিনি এত পরিমাণ সম্পদের মালিক যে আমেরিকার প্রেসিডেন্টও তত পরিমাণ সম্পদের মালিক। এই কারণেই সোভিয়েত সমাজতন্ত্র ভেঙে গেল। এবং আইজেনস্টাইনের যে চলচ্চিত্রের ইতিহাসে যে অবদান, সেটা হচ্ছে যে তিনি যখন ছবি করেছেন তখন সেই ছবির মধ্যে আসলে সোভিয়েত সমাজতন্ত্র বা সোভিয়েত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় মতাদর্শের প্রতিফলন ঘটিয়েছেন অনেক ক্ষেত্রেই, কিন্তু তিনি যে কথা অন্যভাবে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে ফর্মাল এক্সপেরিমেন্ট, ফর্ম নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং যেখানে হলিউড সিনেমা একটা কথা বলে সেটা হচ্ছে যে ছবি শুরু হয়, মধ্যবর্তী অংশে যায়, ক্লাইম্যাক্স হয়, তারপরে ছবি শেষ হয়। সেখানে ইউরোপিয়ান সিনেমা, মূলত রাশিয়ান সিনেমার কথা আমি বলছি, সেখানে যা বলা হয় সেটা হচ্ছে যে ছবি শুরু হয়, একটুখানি এগোয়, একটা ক্লাইম্যাক্স তৈরি হয়, আবার শেষ হয়, আবার একটা ছবি শুরু হয়, আবার একটা ক্লাইম্যাক্স তৈরি হয়, আবার শেষ হয়, এভাবে অনেকগুলো পিক তৈরি হয়। এই যে বলা যেতে পারে ফর্মাল এক্সপেরিমেন্ট, সেটার জন্যই সোভিয়েত সিনেমা আজও চলচ্চিত্রমোদী যারা ছাত্র এবং গবেষকদের কাছে ঋণী হয়ে থাকে। চলচ্চিত্রমোদী ছাত্র এবং গবেষক এই সোভিয়েত সমাজতান্ত্রিক রাশিয়ার যে চলচ্চিত্র ভাবনা তার কাছে ঋণী হয়ে থাকে। এখন এই প্রসঙ্গে বলতে পারি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন,
কমেন্ট এবং শেয়ারও করতে পারেন। নমস্কার।